সো আমরা যেটা আগের দিন খুব ছোট্ট করে বলেছিলাম সেটা আরেকবার একটুখানি আলোচনা করে নিতে পারি। সেটা হচ্ছে আমরা বলছিলাম যে ডেভেলপমেন্ট ব্যাপারটার সঙ্গে পলিসির একটা সম্পর্ক আছে। পলিসি মানে কি? পলিসি মানে হচ্ছে সেট অফ প্রেসক্রিপশনস। তোমাকে কতগুলো জিনিস প্রেসক্রাইব করা হয়েছে এবং ইউ আর সাপোজ টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনসের মধ্যে তুমি এই জিনিস করলে তুমি ঠিকঠাক মতো এই সমাজে চলতে পারবে। ইটস লাইক দ্যাট। সো দিস পলিসি ইজ বেসিক্যালি কন্ট্রোলিং আস সিন্স আওয়ার বার্থ টিল উই ডাই। আমরা মারা যাওয়া পর্যন্ত আসলে আমরা পলিসি দ্বারা গাইড। সো গতকাল আমি তোদের সঙ্গে যে বইটা শেয়ার করলাম সেই বইটা কি না, আরেকবার দেখে নিতে হবে না, এই করানো ছিল না। বইটা খুলে একটু দেখা হোক। এই তো অবস্থা, বই দিচ্ছি তারপরে সেটা আপনার খোলার কথা আমাকেই বলতে হচ্ছে। রাইট, অ্যানথ্রোপোলজি অফ পলিসি। কার লেখা এটা? ক্রিস শোর আর সুজান রাইট। ঠিক আছে, তো এই দুজন ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি বা ইনফ্যাক্ট পলিসি অ্যানথ্রোপোলজিকে একটা অন্য মাত্রা দিতে সক্ষম হয়েছে। তারা বলেছিলেন দ্যাট, তারা অনেক কিছুই বলেছিলেন, বাট যেটা আমাদের একটুখানি ভালোভাবে বুঝে নেওয়া দরকার সেটা হচ্ছে যে হোয়াই অ্যানথ্রোপোলজি শুড স্টাডি পলিসি in more or less using similar method which they have used to study so-called pre-modern or so-called tribal societies. তার উত্তরটা হচ্ছে that in a pre-modern or tribal society you tend to find that people are governed by certain prescriptions, cultural prescriptions, যেগুলো হচ্ছে মিথ। গতকাল আমরা আলোচনা করছিলাম যে তুমি যদি এই সমাজের অংশীদার হও তাহলে তুমি কি কি করবে আর কি কি করবে না সেটা পরিষ্কারভাবে সমাজ তোমাকে বলে দিচ্ছে, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পৌরাণিক গল্প, লোককথা, উপকথা এইগুলো দ্বারা তৈরি হচ্ছে। সো when we say that anthropologists are studying human beings, then we should also say that anthropologists are studying human beings by studying certain materials. তাই তো কেমিস্ট্রির লোকজন তাদের গবেষণা করার জন্য they have chemicals, বায়োলজির লোকজন they have biological dimension of every living being. For anthropology, especially for social cultural anthropology, আমাদের মেটেরিয়ালটা কি? আমাদের মেটেরিয়ালগুলো হচ্ছে এইগুলো: বিলিফ সিস্টেম, kinship system, myth, folk tales, etc. Now, they are myths. Sorry. So, তার মানে হচ্ছে এই যে মেথডটার কথা আমি বলছি, যে মেথড দিয়ে আমরা এগুলোকে স্টাডি করছিলাম, স্টাডি করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে প্রি মডার্ন সোসাইটির লোকজনরা অনেকাংশেই দে আর কন্ট্রোলড বাই দিস প্রেসক্রিপশনস অফ মিথস, যেটা দু একটা উদাহরণ আমরা গতকাল আলোচনা করলাম। অ্যান্ড উই অলসো নো দ্যাট ইন টুডেজ ওয়ার্ল্ড, আমাদের বর্তমানের সমাজে উই আর গভর্নড বাই পলিসি। তার মানে যা যা পলিসি আমার চারপাশে আছে আমি সেইগুলো দ্বারা গভর্নড। এবার ক্রিস শোর আর সুজান রাইট তাদের বইতে বলছে দ্যাট এই পলিসিগুলোকে আমরা সেভাবে যদি দেখি, দিস আর মডার্ন ডে মিথস, বর্তমানের সমাজের মিথ, বর্তমানের সোসাইটির মিথ, যেগুলো আমাদেরকে আসলে নিয়ন্ত্রণ করে এবং গভর্ন করে। সো মিথস যা রোল প্লে করতো ইন আ প্রি মডার্ন অর আজও করে সেসব সোসাইটিতে, একই রোল আসলে পলিসি প্লে করে আমাদের এখনকার সোসাইটি, রাইট? সো দেয়ারফর অ্যানথ্রোপোলজিস্ট শুড স্টাডি মিথস অফ মডার্ন ডে সোসাইটি ওয়েন দে আর স্টাডিং পলিসিস, রাইট? এইটা বলার সঙ্গে সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে, when we talk about anthropology of public policy or anthropology of development,
we also should talk about anthropology and its relationship with policies. এবং সেইটা করার জন্য we first have to understand why anthropologists should play an important role in studying policy. সেইটা আমরা গতকাল আমরা 4টে পয়েন্টে বলেছিলাম। প্রথম হচ্ছে যে অ্যানথ্রোপোলজিস্ট হ্যাভ মাইক্রো অ্যান্ড লোকাল আন্ডারস্ট্যান্ডিং। তার একটা প্রমিনেন্ট এক্সাম্পল হচ্ছে দ্য কনসেপ্ট অফ ডমিনেন্ট কাস্ট, যেটা আমরা গতকাল বললাম, হুইচ ফর দ্য ফার্স্ট টাইম মেড পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট কাস্ট হায়ারার্কি ডাজ নট নেসেসারিলি মিন আ সোশ্যাল হায়ারার্কি এভরিওয়্যার। একটা কাস্ট হায়ারার্কি সেটা একই রকমভাবে যে পাওয়ার পজিশনে এক একটা আলাদা আলাদা জায়গায় থাকবে তা নয়, বরং নিউমেরিক্যাল হায়ারার্কির একটা নিউমেরিক্যাল পজিশন, ইকোনমিক পজিশন, তার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। অ্যানথ্রোপোলজি কেন লাগবে? বিকজ দে আর বেস্ট পার্সনস টু হ্যাভ কালচারালি সেন্সিটিভ প্ল্যানস। অর্থাৎ তুমি যে কোনো প্ল্যান যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারো না। ইয়েস্টারডে উই টকড অ্যাবাউট টোটাল স্যানিটেশন প্রোগ্রাম, যে তুমি যদি শুধুমাত্র টয়লেট বানিয়ে দাও তাহলেই লোকজন সেটা ব্যবহার করবে, এইটা ভাবার কোনো কারণ নেই। দ্যাট হ্যাজ টু বি কালচারালি সেন্সিটিভ। তুমি টয়লেট বানানো জল দিলে না, তাহলে লোকে ব্যবহার করবে না অবভিয়াসলি। টয়লেট বানিয়ে দিয়েছো, তার বাড়ি নেই, তাহলে সে টয়লেটে অন্য জিনিস রাখবে। দিস আর অল ন্যাচারাল থিংস। ফেলিয়ার অফ ম্যাক্রো প্রজেক্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়েই দেখা যাচ্ছিল 1970s সময় থেকে এইটা ধীরে ধীরে লোকে রিয়েলাইজ করতে শুরু করে দ্যাট দ্য লার্জার প্রজেক্টস অফ ডেভেলপমেন্ট আর অ্যাকচুয়ালি ফেইলিং। এই যে লার্জার প্রজেক্টস অফ ডেভেলপমেন্ট আর অ্যাকচুয়ালি ফেইলিং, এই অংশটা নিয়ে আমরা আলাদা করে পড়বো। উই হ্যাভ অ্যানাদার সেকশন অন ইট, যে কোন প্রজেক্ট কীভাবে ফেল করেছে সেটা আমরা পড়ব। দেন ইনক্রিজিং রেকগনিশন অফ দ্য লোকাল ন্যারেটিভস উইথ দ্য অনস্লট অফ পোস্ট মডার্নিজম। এই অংশটা গতকাল আমরা আলোচনা করেছি। আরেকবার বলে দিচ্ছি যে যেহেতু বড় পলিসিগুলো ফেল করছে, তার মানে বড় পলিসিগুলোকে ফর্ম করার জন্য তার পেছনে আসলে বড় ফিলোসফিও আছে। সেই ফিলোসফিক্যাল ফাউন্ডেশনগুলো পোস্ট মডার্নিজম 1990s পর থেকে যখন নাকি পোস্ট মডার্নিজম এসে গেল, তখন সেটা অনেকাংশে নড়ে গেল। এবং এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশনগুলো যখন নাকি নড়ল, তার সঙ্গেই দেখা যাচ্ছিল এই ফিলোসফির ওপরে দাঁড়িয়ে থাকা যে সমস্ত ডেভেলপমেন্ট বা উন্নয়নের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেগুলো আসলে লার্জলি ফেল করেছে। তার একটা উদাহরণ আমি আমাদের দেশের উদাহরণ একটা তোদেরকে এক্ষুনি দিতে পারি, তোদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ড্যাম বানানো, রিভার ড্যাম, নদীর ড্যাম বানানো। এইটা নেহেরু যখন নাকি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন, তখন বুঝতেই পারছি একটা দেশ সবে স্বাধীন হয়েছে, তার কাছে সবটাই চ্যালেঞ্জ, ভয়ঙ্কর একটা কঠিন কাজ, যে দেশ কিছুই নেই, সেই দেশ সব কিছুর জন্য বিদেশের উপরে নির্ভরশীল। সো নেহেরু হ্যাড এ ভিশন, এটা আর আজকে বলার অপেক্ষা রাখে না, দ্যাট নেহেরু হ্যাড এ লং টার্ম ভিশন। যখন নাকি দেশের লোকের ওরম অবস্থা, তখন তিনি কিন্তু শুধুমাত্র খাবারের সংস্থানটুকু করে দেওয়াতেই দাঁড়িয়ে থাকেননি। তিনি আইআইটি তৈরি করেছেন, তিনি ইসরোর মতো সংস্থান তৈরি করেছেন। তো হি হ্যাড এ লং টার্ম ভিশন ইন টার্মস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাট নেহেরু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল, নেহেরু বলে নয়, নেহেরুর মন্ত্রিসভার, সেই সময় মন্ত্রিসভার সমস্ত স্বাধীনতা সংগ্রামের বড় লিডাররা বসে আছেন, তাদের কাছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে যে লোকের কাছে আমার খাবার পৌঁছে দিতে হবে। ইফ ইউ আর ডিপেন্ডেন্ট অন আদার কান্ট্রিজ ফর ফুড, এটা মারাত্মক। তোর খাবারের জন্য যদি অন্য দেশের উপরে নির্ভর করতে হয়, তাহলে তুই কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবি না। সো নেহেরু এই সিনারিওটাকে পাল্টাতে চেয়েছেন, এবং এটা পাল্টানোর তখনকার পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল এক্সপ্যানশন অফ ইরিগেশন ল্যান্ড, অর্থাৎ সেচ সেবিত এলাকা, যেখানে জল যাচ্ছে, সেচের জল পৌঁছে দেওয়া যাচ্ছে, সেই এলাকার সংখ্যা বৃদ্ধি করতে হবে। সো নেহেরু প্ল্যান দ্যাট উই শুড হ্যাভ আ লট অফ ড্যামস। তো উনি প্রচুর ড্যাম বানিয়েছিলেন ভারতবর্ষে, তার ফলে প্রচুর ডিসপ্লেসমেন্ট হয়েছিল, কারণ ড্যাম বানালে জানিস জল উঁচু হয়ে যাবে, সেখানকার লোকজনকে ছেড়ে চলে যেতে হবে। প্রচুর এই ঘটনা ঘটেছে, এবং দেখা গেছে 1980s 90s এটা নিয়ে চর্চা শুরু হলো। এই যে আমরা এত ড্যাম বানালাম, এই ড্যামের যখন নাকি একটা নদী বাঁধ তৈরি হয়, তখন একটা হিসেব থাকে যে এই বাঁধের জল কত দূর পর্যন্ত যাবে যখন নাকি জলটা ছাড়া হবে, এবং কতদূর পর্যন্ত এলাকায় আমি চাষ করতে পারবো এই জল। হ্যাঁ, এইটাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া। কি বলা হয়? ক্যাচমেন্ট এরিয়া। এই ক্যাচমেন্ট এরিয়াটা দেখা যাচ্ছে যতটা এস্টিমেটেড রয়েছে, ততটা জায়গায় জল পৌঁছচ্ছে না। তো এইটা নিয়ে একটা খুব আলোচনা শুরু হয়েছিল। ইনফ্যাক্ট আমি যখন নাকি
IIM ক্যালকাটাতে রিসার্চ করতাম, তখন আমরা এটা নিয়ে একটা প্রজেক্টও করেছিলাম পশ্চিমবঙ্গ এবং সবকটা নর্থ ইস্টার্ন স্টেট নিয়ে, যে ইরিগেশন পোটেনশিয়াল যেটা আমি তৈরি করছি, ইরিগেশন পোটেনশিয়াল ক্রিয়েটেড অ্যান্ড ইরিগেশন পোটেনশিয়াল ইউটিলাইজ, এই দুটোর মধ্যে যে গ্যাপ, অর্থাৎ তুমি যা তৈরি করছো আর যতটা তুমি ব্যবহার করতে পারছো তার মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কেন। তো এইটাই দেখা যাচ্ছিল যে এই যে বড় বড় ড্যাম কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হচ্ছিলো, সেইগুলো কিন্তু অনেক কিছু ফেল করছিল। তার পেছনে অনেক কমপ্লিকেটেড রিজনস আছে। এমনি একদিনে ফেল করে না, কেউ ফেরত দিচ্ছে না। না ঠিক আছে, দিয়ে যা তাড়াতাড়ি ডিস্টার্ব না করে দিয়ে যা। সো ইরিগেশন পোটেনশিয়াল ক্রিয়েটেড, ইরিগেশন পোটেনশিয়াল ইউটিলাইজ, এটার মাঝের গ্যাপ কেন সেটা নিয়ে একটা রিসার্চ করা হচ্ছে। তো এটা বুঝতেই পারছি, এই যে লার্জ স্কেল ড্যাম বানানো, ইট ইজ বেসিক্যালি আ গ্র্যান্ড আইডিয়া, বড় আইডিয়া, প্রচুর টাকার ইনভেস্টমেন্ট, অথচ সেটা ফেল করেছে। মানে এরকমভাবে বলা উচিত না, পুরোপুরি ফেল ডেফিনেটলি করেনি, কিন্তু অনেকাংশে ফেল করেছে। এইরকম অনেক বড় বড় প্রজেক্ট দেখা যাচ্ছিলো ফেল করেছে। এবং এই যে আইডিয়াটা, দ্য আইডিয়া অফ ডেভেলপমেন্ট, এই আইডিয়াটার সঙ্গে একটা থিওরির কানেকশান আছে। সেই থিওরিটার নাম হচ্ছে মডার্নাইজেশন থিওরি। আমরা থিওরিগুলো আলাদা করে পড়ব, তিনটে থিওরি আমরা মূলত পড়ব: মডার্নাইজেশন থিওরি, ডিপেন্ডেন্সি থিওরি আর পোস্ট মডার্ন থিওরি। তার বাইরেও আরও কিছু থিওরি আছে, ওয়ার্ল্ড সিস্টেম। পোস্ট মডার্ন, এই তো লেখা যাচ্ছে MODERN, হ্যাঁ, পোস্ট মডার্ন, এগুলো আমরা পড়ব ডেভেলপমেন্টের সঙ্গে যেভাবে কানেক্টেড। এখন তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী যদি আমাদেরকে অ্যানথ্রোপোলজিস্টের রোলটা তো আমরা বুঝলাম, এর আগেও আমি বড় করে পড়িয়েছি এটাতে। এবারে আমরা যদি একটুখানি ডেভেলপমেন্ট ব্যাপারটাকে সেটা বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব ডেভেলপমেন্ট ব্যাপারটা বলার মধ্যে, যাতে করে তোদের মাথায় খুব ভালো করে ডেভেলপমেন্ট বিষয়টা ঢোকে। সো হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট যদি আমরা খুব ব্রডলি বোঝার চেষ্টা করি, দিস ইজ বেসিক্যালি আ সোশ্যাল চেঞ্জ, একটা সামাজিক পরিবর্তন, যেই পরিবর্তনটার ফলে এইখানটা দেখ ইনক্রিজিং প্রপোর্শন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনক্রিজিং প্রপোর্শন, অর্থাৎ তোমার দেশে যদি 100% লোক থাকে, তার একটা বড় প্রপোর্শন, এবং সেটা দিন দিন আরও বাড়বে। কি হচ্ছে? ইনক্রিজিং প্রপোর্শন অফ এ নেশন সিটিজেন, একটি দেশের নাগরিকের মধ্যে ইনক্রিজিংলি বেশি সংখ্যক মানুষের কী ঘটবে? 1 নম্বর, হায়ার মেটেরিয়াল স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ যত দিন যাবে মানুষের বেঁচে থাকার যে স্ট্যান্ডার্ড, লাইফের যে স্ট্যান্ডার্ড, সেটা আগের থেকে বেটার হবে। হায়ার মেটেরিয়াল স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে, হায়ার মেটেরিয়াল স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে হচ্ছে আমি একটা কংক্রিট উদাহরণ দিচ্ছি। যখন নাকি আমি প্রথম ডেভেলপমেন্ট সেক্টরে রিসার্চ করা শুরু করি, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 2006-07, সেই সময় যদি আমরা গ্রামে যেতাম, যারা গ্রামের ছেলে মেয়ে তারা জানি, সেখানে প্রত্যুষ চোখের সামনেই দেখেছিস, সেই সময় যদি আমরা গ্রামে যেতাম কোনো ফিল্ড করতে, অনেকগুলো বাচ্চা গাড়ির পেছনে ছুটত। সেই বাচ্চাগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ন্যাংটো, এবং যদি একটা দুটোর গায়ে জামাও থাকে, শুধু প্যান্টটা আছে, জামাগুলো ছেঁড়া, প্যান্টগুলোও ছেঁড়া, এবং দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো রেগুলার কাঁচা হয় না। আই এম টকিং অ্যাবাউট 2006। এখন তুই যা গ্রামে গাড়ি নিয়ে, প্রথম কথা তোর গাড়ির পেছনে বাচ্চারা দৌড়াবে না, বিকজ দে হ্যাভ সিন আ লট অফ কার্স। এক্স্যাক্টলি, এখন গাড়ির পেছনে তোর বাচ্চারা দৌড়াবে না। এবার তুই গাড়ি থেকে নেমে তুই বাচ্চা খুঁজছিস, তুই বাচ্চাদের পাবি না। কেন পাবি না? কারণ তারা স্কুলে গেছে। বিকেলবেলা তুই আয়, যে বাচ্চাগুলো এসছে তাদের দেখতে অনেক হেলদি, তাদের মধ্যে রেগুলার রোগ হওয়ার সম্ভাবনা, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ফ্রেশ, ওই 2006-এর বাচ্চাদের থেকে অনেক ফ্রেশ, তাদের অনেক বেশি হেলদি। কেন? হ্যাঁ, বাড়িতে কতটা কি খায় না খায় তার থেকেও বড় কথা, একটা মিড ডে মিল বলে স্কিম আছে, দিনে অন্তত একটা খাবার সে সুষম পাচ্ছে। তার মানে এই ঘটনাগুলো কিন্তু গত 15-16 বছর 20 বছরে ঘটেছে, বুঝে যাচ্ছে? এটা কি করে ঘটবে? দিস ইজ হোয়াট দে আর কলিং আ হায়ার মেটেরিয়াল স্ট্যান্ডার্ড অফ লিভিং। সেকেন্ড পয়েন্ট কি? হেলদিয়ার অ্যান্ড লঙ্গার লাইফস।
তোমার জীবনটা অনেক বেশি সুস্থতার সঙ্গে থাকবে, তুমি কম অসুস্থ হবে এবং তুমি অনেক বেশি দিন বাঁচবে। ইউ উইল হ্যাভ লঙ্গার লাইফ এক্সপেক্টেন্সি। তুই আমাদের 2-3টে জেনারেশন আগের কথা ভাব, তাদের লাইফ এক্সপেক্টেন্সি কত ছিল, আর আমাদের জেনারেশনের কথা ভাব, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কোন দিকে যাচ্ছে। না, এখন লাইফ এক্সপেক্টেন্সি অ্যাকচুয়ালি বেড়েছে। তোর পরিচিত হয়তো কিছু মানুষ মরে যাচ্ছে অনেক তাড়াতাড়ি। ইটস নট লাইক দ্যাট। ভুগে বাড়ছে সেটা অন্য কথা, কিন্তু বাড়ছে। এখন তুই মোটামুটি 60-62 বছর বয়সের লোকজনকে দেখে বুঝতে পারবি তোরা। আমি একটা খুব কংক্রিট উদাহরণ দিচ্ছি। বটানি ডিপার্টমেন্টের মালা ম্যাডাম, চিনিস তো সবাই? মালাদির এজ কত বলতো? 52-55 তোদের মনে হচ্ছে, মালাদি 59, এই বছর 60 হবে, 59+ দেখে মনে হয়। হ্যাঁ, এখন তো রিটায়ারমেন্ট 65-এ করছে। তো আমাদের নিজেদের অ্যাসেসমেন্টেই আমরা কিন্তু ধরতে পারছি না কার কথা বলছি। এবং এটা মোটামুটি সব জায়গাতেই দেখতে পাবে। আমার পরিচিত, আমার আত্মীয় স্বজনদের মধ্যে এরকম আছে 80 বছর বয়স। এই কদিন আগে অযোধ্যায় বেড়াতে গেছিলাম, আমাদের সঙ্গে গেছিল 85+ দুজনেই, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমাদের সঙ্গে ছিল। ওই জায়গায় থেকেছে, ঘুরেছে, দার্জিলিং বেরিয়ে এসছে গত বছর। একটা জেনারেশন আগে এটা ভাবাই যেত না। সো উই আর হ্যাভিং হেলদিয়ার অ্যান্ড লঙ্গার লাইফ। হ্যাঁ, আমাদের দেশ যখন নাকি স্বাধীন হয়েছে তখন অ্যাভারেজ এজ কত ছিল একবার গুগল করিস, আমার এক্স্যাক্ট মনে নেই, 40-এর একটু বেশি, 48-50 অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি। রোগেও মারা যেত এবং লোকে অনেক তাড়াতাড়ি বুড়ো হয়ে যেত, কারণ দে আর নট গেটিং নিউট্রিশিয়াস ফুড। তার মানে তোর লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে। লাস্ট পয়েন্ট, মোর এডুকেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, গ্রেটার কন্ট্রোল অ্যান্ড চয়েস ওভার হাউ দে লিভ। অর্থাৎ আমাদের দুটো জেনারেশন আগে লোকজন তার জীবন কীরকম হবে তার উপরে যতটা নিয়ন্ত্রণ ছিল, আমাদের নিয়ন্ত্রণ তার থেকে বেশি, অনেক বেশি। শুধু বেশি না, অনেক বেশি। আমাদের আগের জেনারেশনের বহু লোকজনকে, আমাদের বাবাদেরকে, তারা ভালো রেজাল্ট করার পরেও মাস্টার্স করতে পারেনি, কারণ তাদের চাকরি করে সংসার টানার একটা ব্যাপার ছিল। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট, সেটা পরের কথা। কিন্তু চান্স পেয়েও পড়েনি এরকম তুই অনেককে পাবি, তাদের চাকরি করা জরুরি ছিল। এখন কিন্তু তা নয়, তোর বাবা মা বলছে পড়, তুই আরও পড়, তুই মাস্টার্সের পরেও পড়, আমি দেখে নেব। অর্থাৎ ইউ আর গেটিং মোর চয়েসেস অফ ইউর লাইফ সব ক্ষেত্রে। এবং এইটা কিন্তু একটা দেশের থেকে আরেকটা দেশের ক্ষেত্রে আলাদা হয়। অর্থাৎ আমাদের দেশের তোর যা চয়েস, তুই যদি একটা প্রথম বিশ্বের দেশে জন্মাস, তোর চয়েস হয়তো আরও বেটার হবে। ধর আমাদের দেশে যদি একটা ছেলে বা মেয়ে বলে যে আমার ছবি আঁকতেই ভালো লাগে, আমি ছবি আঁকবো, তার বাবা মা বলবে যে না, হবে না, ছবি আঁকতে ভালো লাগে বললে হবে না, তোমার ভাই পড়াশোনাটা করতে হবে, তারপর তুমি ছবি আঁকো, পড়াশোনা তোমায় করতে হবে, তা নাহলে তুমি খেতে পারবে। কিন্তু সেইটাই কিন্তু একটা প্রথম বিশ্বের দেশের ক্ষেত্রে সত্যি নয়। সেখানে কেউ ছবি আঁকতে গেলে সে ছবি আঁকতেই পারে, তার জন্য সরকারি ব্যবস্থা করবে, ইউ উইল গেট সাম মানি। তুমি ছবি আঁকো, তুমি ডু ইউর ক্রিয়েটিভ ওয়ার্ক, নো প্রবলেম ইন দ্যাট। সো আমাদের দেশে আশা করি সেই দিকে যাবে, আমি জানি না যাবে কিনা। এই যে আমি বললাম এবং তোরা ঘান নাড়লে, আমাদের দেশে আশা করি সেই দিকে যাবে, এইটা একটা ফিলোসফিক্যাল আইডিয়া থেকে হয়। এই ফিলোসফিক্যাল আইডিয়াটার নাম হচ্ছে মডার্নাইজেশন থিওরি। এই ফিলোসফিটা বেসিক্যালি ইজ বেসড অন ইভলিউশন। ঠিক আছে, সেটাই আমরা আসবো যখন নাকি আমরা থিওরি পড়ব। এবং ডেভেলপমেন্ট আলটিমেটলি কিসের সঙ্গে কানেক্টেড? অ্যাসোসিয়েটেড উইথ দ্য পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন অফ দ্য আন্ডার ডেভেলপড এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উন্নয়ন নিয়ে এই লেভেলের চর্চা শুরু হয়। তার আগে পর্যন্ত আলাদা করে ডেভেলপমেন্টের দিকে এইরকম নজর দেওয়ার ব্যাপারটা ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধীরে ধীরে এইটা রিয়েলাইজেশন হয় সারা পৃথিবী জুড়ে, যে যুদ্ধ করে তুমি যা সম্পদ আহরণ করতে পারো, ব্যবসা করে তার থেকে বেশি আহরণ করতে পারো। তাহলে তোমাকে ব্যবসা করতে হবে। ব্যবসা করার জন্য তোমার কী দরকার? তোমার নতুন বাজার দরকার। মনে করো তুমি একটা ইউরোপের দেশের একজন বিজনেস হাউস, তোমার ইউরোপে গাড়ি বিক্রি করলেই হবে? মনে করো তুই গাড়ি বানাস, গাড়ি বিক্রি করলেই হবে? হবে না।
কারণ তুই ভাবছিস যে আমার ইউরোপে হয়তো 1 কোটি গাড়ি বিক্রি হবে, ইন্ডিয়ায় যদি আমি পৌঁছে যাই, ইন্ডিয়ার পপুলেশনের মধ্যে দরিদ্র অনেক বেশি, কিন্তু পপুলেশনটাই এত বেশি যেখানে অটোমেটিক্যালি আমার 3 কোটি গাড়ি বিক্রি হয়। মানে ইন্ডিয়ায় 0.01% যা সংখ্যা, ইউরোপের গোটা পপুলেশনের তা নয়। কাজেই তার মানে কি, তাহলে আমাকে ইন্ডিয়ায় সেই মার্কেটটা তৈরি করতে হবে। যদি মার্কেটটা না থাকে, বোঝা যাচ্ছে, তাহলে মার্কেটটা তুই তৈরি করবে কী করে? আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ বেসিক্স রাইট, যতক্ষণ না তোর বেসিক জায়গাটা তৈরি হবে, সেটার জন্য ইউনিট ডেভেলপমেন্ট। সেইটা যে থিওরি দিয়ে এসছে, যে মডেলে এসছে, যে পদ্ধতিতে এসছে, সেটা নিয়ে আমরা ডেফিনেটলি নেক্সট ক্লাসে আলোচনা করব। ইট ইজ অলসো সিন অ্যাজ আ মেকানিজম অফ ডমিনেশন অফ সাউথ বাই নর্থ। ইট ইজ অলসো নোন অ্যাজ নিও কলোনিয়ালিজম। অর্থাৎ এর আগে যেভাবে কলোনি স্থাপন করা হতো সরাসরি গিয়ে, এখন এইড দিয়ে কলোনি তৈরি করা হচ্ছে। অর্থাৎ তুমি আমার কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারো, কিন্তু তোমায় এই শর্ত মানতে হবে। অর্থাৎ চীন বলে দিল যে তোমার এইখানের বন্দরটা এবং রাস্তাটা আমি বানিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার এই জিনিস মানতে হবে। সো হোয়াট ইজ দিস? দিস ইজ বেসিক্যালি নিও কলোনিয়ালিজম। তোমার উপরে আমি কলোনি বানাচ্ছি। তো তুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা কিছু তুই লোন নিয়েছিস, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ফাইন, তুমি লোন নাও, কোনো অসুবিধা নেই, তুমি 20 বছরে শোধ দাও, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি কিন্তু বাবা রাশিয়াকে সাপোর্ট করতে হবে না কোনো ব্যাপারে, তো আমার সঙ্গে থাকতে হবে। যদি যুদ্ধের পরিস্থিতি হয়, রাশিয়া যদি তোমার বন্ধুও হয়, তোমাকে রাশিয়াকে ছেড়ে দিতে হবে। দিস আর দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। এখনই নতুনভাবে পৃথিবীর যেভাবে পাওয়ার স্ট্রাকচারটা ছিল, সেটা নিজেদেরকে পাল্টাতে শুরু করলো। এগুলো সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। হ্যাঁ, একদম। তোকে লোন দেবে মানে তার পেছনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে। এটা তো আমি অলরেডি বললাম যে অ্যাসোসিয়েটেড উইথ ক্যাপিটালিজমস নিড ফর নিউ মার্কেট। যখন নাকি তোমার বাজার যদি তুমি নতুন তৈরি করতে না পারো, তাহলে তোমার ব্যবসা বাড়বে না। তো ব্যবসা বাড়ানোর জন্য তোমাকে বাজার নতুন তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, তার জন্য তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেখানে। সেই ইনভেস্টমেন্টগুলো হচ্ছে। এইভাবেই যে ডেভেলপমেন্টের ঘটনাগুলো ঘটেছিল, সেইটাই আসলে মডার্নাইজেশন থিওরি দ্বারা ইন্সপায়ার্ড। কিন্তু ডেভেলপমেন্টের যে বেসিক আইডিয়াটা, দ্যাট ইট ইজ আ প্রসেস অফ কালচারাল চেঞ্জ by which an increasing proportion of a nation's citizen, are able to enjoy কি করতে পারছে? হায়ার মেটেরিয়াল স্ট্যান্ডার্ড অফ লিভিং, হেলদিয়ার অ্যান্ড লঙ্গার লাইফ, মোর এডুকেশন অ্যান্ড গ্রেটার চয়েস ওভার হাউ দে লিভ। এটাই কিন্তু ডেভেলপমেন্টের আমাদের মূল মন্ত্র। বোঝা গেল? কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমি মেটেরিয়ালের লিঙ্কটা দিয়ে দেবো, এই নোটটার লিঙ্কটাও দিয়ে দেবো, প্লাস আমি প্রিন্ট আউট দিয়ে দেবো। ওকে।